বন্ধু মানে সুখে দুঃখে পাশাপাশি থাকা, বন্ধু মানে শর্তহীন বন্ধুকে আঁকড়ে রাখা, বন্ধু মানে উজাড় করে ভালোবেসে যাওয়া, বন্ধু মানে ভিন্ন দেহে একই আত্মার বাসা, বন্ধু মানে মনের মিলন, দুই মনে এক আশা। ঈদ মুবারক। ঈদের আনন্দে ভাসছেন সবাই। আপনাদের এই খুশির জোয়ারে আমরাও যুক্ত হচ্ছি সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু ঈদ আয়োজনে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আজকের এই আড্ডায় উপস্থিত আছেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রহমান এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আড্ডাটা শুরু করতে চাই রিজওয়ান রহমান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। ঈদ কেমন কাটলো? ঈদ একটু ভিন্ন এবার। আমাদের ছোট পরিবারে যেটা আমাদের সব সময় হয়, আগে ছোটবেলায় আমরা ঈদ করতাম স্মৃতি হলো সব দেশের বাড়িতে, দাদা দাদা জীবিত থাকতে। এখন শহরেই বেশিরভাগ কাটে। সো আমার বাচ্চারা যেহেতু বিদেশে থাকে, ওরা ঈদের সময় দেশে আসে, তখন শহরেই আমরা ঈদটা কাটাই। এই বাবা মার সাথে সকালে বাবার সাথে নামাজে যাওয়া, তারপরে একটু বাসায় এসে একসাথে নাস্তা পানি করা। আর এখন গত 2-4 বছরে ওভার দ্য ইয়ার্স আমার বাবা হয়ে গেছে এখন বাড়ির মুরব্বী, বংশের মুরব্বী, যার কারণে এখন মিটিং পয়েন্টটা হয়ে গেছে আমাদের বাড়ি। তো এখানেই সব আত্মীয় স্বজনরা আসে, এখানেই সব মিলন মেলা হয়। তারপরে আবার দুপুরবেলা নিয়মিত বাচ্চাদেরকে নিয়ে তাদের নানা বাড়ি, সেখানে মধ্যাহ্নভোজ, রাত্রেবেলা আবার বাড়িতে ফিরা। এর মধ্যে ইন বিটুইন আবার আমাদের কিছু মুরব্বী আছে যাদের সাথে এটা আমাদের জন্য ফরজ, তাদের সাথে দেখা করা। আর অনেকের সাথে হয়তো ঈদ ছাড়া হয়তো এরকম দেখাও হয় না। তো এটা আমরা অলওয়েজ মেনটেন, বাচ্চাদেরকে বিশেষ করে শিখানো। আমরা তো ছোটোবেলায় সকালে যে বেরিয়ে যেতাম, সারাদিন বাইরে বাইরে থাকতাম। আর আমরা যখন ছোট তখন আব্বা তো বাড়ির মুরব্বী না। এখন আজকে আব্বা বাড়ির মুরব্বী হয়ে গেছে, আমার চাচারা ফুপুরা যারা আজকে নাই। তো ওইভাবেই ব্যস্ততার মধ্যে কাটে। আর ঈদের দিনটা আমার জন্য সবসময় খুব টায়ারিং থাকে। কেন যেন ওই রোজার মাসটা শেষ হয়ে গেলে গাটা একদম ছেড়ে যায়। আর যতই ভোরবেলা উঠি, তো সাধারণত রোজার মাসে তো এত ভোরে ওঠা হয় না, ওই ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাই। আর ঈদের দিন তো আসলে ভোর সকাল থেকে শুরু হয়ে যায়। তো খুব টায়ারিং থাকি, এই ঘুম থাকে না চোখে। এবং একটা জিনিস ভাল লাগে, রাস্তাঘাট খুব নীরব, শান্তি। গাড়ি চালাতে খুব মজা পাই তখন। আমি সারা বছর কোনো সময় গাড়ি চালাই না, শুধু ঈদের দিন গাড়ি চালাই বাচ্চাদেরকে নিয়ে। এটা খুব একটা মজার বিষয়। তারপরে আমার এই আত্মীয় স্বজনদের সাথে একসাথে মিলামিশে দেখা করা এবং সবার সাথে এবং একেবারে ডিনারের পরে, মানে 10টা-11টার পরে সব বন্ধুরা, বেশিরভাগ সময় আমার বাসায় বা যে কোনো একজনের বাসায়। বন্ধুদের সাথে আড্ডা কেমন হয় সেটা শুনবো। তার আগে একটু মাসরুর রিয়াজ, আপনার কাছেও জানতে চাই আপনার ঈদ কেমন কাটলো। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক আপনি এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও। ঈদ একটা আনন্দের সাথেই কাটছে, এখনও কাটছে। আজকে আমরা দ্বিতীয় দিনে, কিন্তু আমি আমার বন্ধু রিজওয়ান রহমানের সাথে একমত যে আগের ঈদের একসময় ছোটবেলার যে মজাটা আর এখনের মজা, এখনও মজাই, কিন্তু ভিন্ন পার্সপেক্টিভ। আমি ওই রিজওয়ান যেটা বললো, আমি যখন বড় হয়েছি, আমরা আসলে একান্নবর্তী পরিবার ছিলাম, জয়েন্ট ফ্যামিলি। আমার চাচারা আমরা একই বাসাতে থাকতাম, যার ফলে মানে ঈদের যে ঘরের মধ্যেই একটা বড় উৎসব থাকতো, অনেক মানুষ থাকতো। আর বাইরে থেকে ফুফুরা বা অন্যান্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা তো আসতো। তো এই আস্তে আস্তে যখন পরিবারগুলো বড় হয়ে গেছে, আমরাও বড় হয়েছি, এখন আর সবাই ওই একসাথে নেই, যার যার জায়গায়। তো ওই মজাটা এখন আর পাওয়া যায় না। দ্বিতীয়ত, ওই যে রিজওয়ান যেটা বললো, ছোটবেলা বা যখন ছাত্র বা আরও ইয়াং ছিলাম, সারাদিন অনেক ঘুরে বেড়াতাম ঈদের দিনে। এখন আসলে বাসাতে অনেক অ্যাটেনশন দিতে হয়, অনেকে আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এইটা একটা ভিন্ন আঙ্গিক। তৃতীয় হলো, পরিবারের ভেতরেও এখন আমার এইবারের ঈদটা, ধরেন আগে 2021 সাল পর্যন্ত বাবা সহ ঈদ করতাম, তারপর উনি আর নাই, ওনার মৃত্যুর পরে ওনাকে একটা মিস করি। কিন্তু এই বছর থেকে আমার ছেলে, সেও যেহেতু এখন একটু বড় হয়েছে, বিদেশে চলে গেছে, ওকেও এইবার প্রথম ওকে ছাড়া ঈদ করছি। তো যার কারণে এইবারের ঈদটাও একটু ওই দিক থেকেও একটু স্পেশাল। কিন্তু সব মিলিয়ে আমি বলবো যে একটা আনন্দের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন, সবার সাথে দেখা হচ্ছে।
আর আরেকটা জিনিস আমরা মাঝখানে বেশ অনেক বছর করতাম, এখন আর ওইটা হয় না। রিজওয়ান আর আমার নানার বাড়ি কিন্তু কমন চিটাগং, আবার আমার শ্বশুর বাড়িও চিটাগং। তো আগে একটা সময় ঈদের পরের দিন, ঈদ সবসময় আমি ঢাকাতেই করি আমরা, ঈদের পরের দিন বা তার পরের দিন আমরা চিটাগং যেতাম, ওইটাও একটা মজা হতো। সেটা শ্বশুর বাড়ি নানা বাড়ি সব মিলিয়ে, কিন্তু ইদানিং সেটা আর হচ্ছে না। তো সেই দিক থেকেও আমার মনে হয় একটু ভিন্ন দিকে চলে গেছে। কিন্তু সব মিলিয়ে আল্লাহর রহমতে রোজা শেষ হয়েছে, এই রোজা শেষ হওয়ার সেলিব্রেশনটাই তো আসলে ঈদ। আল্লাহ তাআলা কিন্তু ওটাই বলেছে যে রোজায় কষ্ট করবা, স্যাক্রিফাইস, বাট দেন এনজয় টু দ্য ফুলেস্ট অন দ্য ডে অফ ঈদ উল ফিতর। তো সেই এনজয়মেন্ট কিন্তু হচ্ছে। রিজওয়ানুর রহমান, আপনাকে আমি যে জায়গায় থামিয়েছিলাম যে সারা দিন পরিবারের সাথে সময় দেওয়ার পর রাতের বেলা বন্ধুদের সাথে দেখা হয়, তো সেই আড্ডাটা কেমন হয় সেটা একটু জানতে চাই। সেই আড্ডাটা তো খুব ইয়াং অ্যান্ড ওয়াইল্ড অ্যান্ড ফ্রি, কারণ বন্ধুরা আমাদেরকে যেভাবে চিনে, টেলিভিশনের পর্দা তো আমরা সেভাবে আচরণ করতে পারি না, কিছু সীমাবদ্ধতা আমাদের থাকে। তো সেটা খুবই মজার একটা আড্ডা হয়, সবারই দায় দায়িত্ব আছে, কারো বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি, সবাইকে আমরা সবসময় যেটা করি, বন্ধুরা সব শেষ করো, যত রাতই হোক সবাই কোনো একটা বাসায় একত্রিত হব। আবার মাসুর ভাইয়ের বাসায় ঈদের দিন না ঈদের পরের দিন ওপেন হাউস যেটা হতো বাসায়, ঈদের পরের দিন ওনার বাসায় একটা ওপেন হাউস হতো, ওখানে আমাদের কিছু আরও বন্ধু বান্ধব আছে, আমরা সবাই একত্রিত ওখানে হতাম, উনি হোস্ট করতো আমাদেরকে। তো সেটা পুরো ওপেন, সবাইকে ওপেন দেওয়া আছে, যখন আসতেছে যাচ্ছে কারো না কারোর সাথে দেখা হয়ে যায়। আর যখন যে এইভাবে ওনারা যখন হোস্ট করে, এটা আমাদের জন্য একটু সুবিধা হয়, অনেকের সাথে গিয়ে দেখা করতে হয় না, এক বাড়িতে গিয়ে সবার সাথে দেখা হয়ে যায়। ওইটা দেখেন যে সারা দিন চলে যায় ওইখানে। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি কোভিডের আগেই একবার আমরা, কোভিডের পরে তো আসলে অনেক কিছু বিচ্ছিন্ন। আরেকটা যেটা বলছিলেন, ওই ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদ ভিন্ন, এই জন্যেই আমাদের হয়তো আন্তরিকতা সেম, অনেকে বিদেশে চলে গেছেন, বাচ্চারা বড় হয়ে গেছেন। আমরা যেরকম যখন ছোটবেলা যেতাম, আমরা 30-40 জনের একটা দল দাদাবাড়িতে ঈদ করতাম। আজকে যদি দাদাবাড়িতে যাই, আমাদের একটা 6 জনের দল, কারণ আমার সন্তান 2 জন, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার বোন থাকে বিদেশে, আত্মীয় স্বজন মোটামুটি সবাই বিদেশে। তো এই 6 জন গিয়ে বাড়িতে ঈদ করাটা আসলে আমার ছোট বাচ্চাদের জন্য আবার একটু এটা ওরকম হয়তো মজা, ওরা ওই মজাটা তারা পায় না যেটা আমরা ছোটোবেলায়, আমাদের তো কাজিনরা অনেকে আমাদের থেকে 20-30 বছরের সিনিয়র, অনেকে আছে আমার থেকে 10 বছরের জুনিয়র, তো সবাই একসাথে এইভাবে আমরা করতাম। ওই জিনিসটা বন্ধু বান্ধবের সাথে যখন রাত্রে একত্রিত হই, তখন খুব রিল্যাক্সড, কোনো ফর্মালিটিস থাকে না, আড্ডাবাজি। আবার অনেকে সবাই কিন্তু খুব টায়ার্ডও থাকে, ওই যে রোজার মাসের পরে যে গাটা ছেড়ে দেয় প্রথম, বাট তারপরে ওই যে রোজার মাসে আসলে ওইভাবে আড্ডাবাজি ওরকম হয় না কোনো সময়। রোজার মাস, সিয়াম সাধনার মাসে তো এত বেশি হয় না তখন, বাট সবাই তখন খুব নিজেকে জোর করে জেগে থেকে রাত পর্যন্ত আড্ডাবাজি করা, ওইটা একটু ভিন্ন। ওইটা আসলে মানে ক্যানট বি কম্পেয়ার্ড উইথ দ্য রেস্ট অফ দি ঈদ, মানে এটা হলো আনওয়াইন্ডিং দ্য ডে। আরও শুনবো। মাসুর রিয়াজ, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা দুইজন তো ভিন্ন ক্ষেত্রের মানুষ। রিজওয়ানুর রহমান ব্যবসায়ী, আপনি অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকে কাজ করেছেন, এখন একটা গবেষণা প্রতিষ্ঠানে আছেন, কিন্তু দুজনের পরিচয় বা এই বন্ধুত্বের জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছে প্রথমে। এটা খুবই আসলে খুবই স্পেশাল। এই পরিচয় বা এই বন্ধুত্ব আমরা আসলে আমাদের আগের জেনারেশনে শুরু হয়েছে, দুই পরিবারের মধ্যে, আমাদের বাবাদের মধ্যে, আমাদের মাদের মধ্যে। আমার প্রয়াত বাবা এবং রিজওয়ানের বাবা জনাব মাহবুর রহমান সাহেব আর আমার বাবা জনাব রিয়াজউদ্দিন আহমেদ, ওনারা অনেক কিছু তারা একসাথে সেই 70-এর দশকের শেষ বা 80-র দশক থেকে জাতীয় পর্যায়ের অনেক কিছু নিয়ে একসাথে কাজ করছেন। তারপর ওনারা একসাথে হয়ে আরও কয়েকজন, যেমন সদ্য প্রয়াত জনাব মঞ্জুর এলাহি সাহেব, আরও কয়েকজন মিলে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক সংবাদপত্র ওনারা বের করলেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, যেখানে জনাব মাহবুর রহমান লিড স্পন্সর প্রথম থেকে, এবং আমার বাবা ছিলেন ফাউন্ডিং চিফ এডিটর এবং ব্যবস্থাপনা পরিচালক। তো ওনারা কিন্তু এই যে আজকে বাংলাদেশে এখন অনেক পত্রিকা হয়েছে ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক, কারণ অর্থনীতি বড়, প্রাইভেট সেক্টর খুব ভাইব্রেন্ট, কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের স্বপ্ন যখন ওনারা দেখেছিলেন 92 সালে, 91 বা 92 সালে, এটা বের হয়েছে 93-তে, কিন্তু স্বপ্ন যখন দেখেছিলেন 91-92, তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেক ছোট, প্রাইভেট সেক্টর ভাইব্রেন্স নাই। তখন এই ধরনের একটা স্বপ্ন দেখাটাই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি রিস্কি বা সিরিয়াসলি আউট অফ দ্য বক্স, কিন্তু ওনারা দেখেছিলেন, দেখে ওনারা এটা লঞ্চ করেছেন
এবং ওইরকম একটা মানে ছোট অর্থনীতির মধ্যেও মানে একটা ছোট পরিসরেও এটাকে একটা সফল পত্রিকা হিসেবে কিন্তু দাঁড়া করিয়েছেন। এবং এর বাইরেও বাংলাদেশের ধরেন ওভারঅল দেশটার ডাইরেকশন কি হবে, সেখানে রাজনীতি অর্থনীতি সেগুলার কনফ্লুয়েন্স কি হবে, এগুলো নিয়ে ওনারা সবসময় আলাপ আলোচনা এবং একসাথে অনেক কিছু করতেন। ওনাদের আরও কিছু বন্ধু বান্ধব ছিলেন খুবই কমন, যেমন প্রয়াত গিয়াস কামাল চৌধুরী, প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল আলম তারা, এরকম আরও কয়েকজন ছিলেন, হ্যাঁ, এবং যাদের মধ্যে অনেকে এখনো কেউ এখনো বেঁচে আছেন। তো এটা কিন্তু সেখান থেকে। আবার আমাদের মারা তারা দুজনই চিটাগংয়ের, একটু আগে বলছিলাম ওর নানা বাড়ি আমার নানা বাড়ি দুজনেরই চিটাগং। তো ওনারা কিন্তু ওই চট্টগ্রামের যে ট্র্যাডিশন এবং চট্টগ্রামকে ঢাকায় প্রমোট করা, সেইটাকে কিন্তু এই আমার আম্মা এবং চাচি মানে রিজওয়ানের আম্মা, ওনারা কিন্তু একসাথে মিলে চট্টগ্রাম মহিলা সমিতি বাংলাদেশে ঢাকাতে প্রথম, এবং সাথে আরও বেশ কয়েকজন ওনারা ফাউন্ডার। তো এই পারিবারিক দিক থেকেই কিন্তু আমাদের বন্ধুত্ব, এবং এটা সেকেন্ড জেনারেশন। আপনি ও ব্যবসায়ী, আমি অর্থনীতিবিদ, যেটা আপনি বললেন, কিন্তু আসলে কাজের ক্ষেত্র অনেকটাই এক। কারণ আমরা অর্থনীতিবিদ হিসেবে, বিশেষ করে আমি পার্টিকুলারলি, আমি বেসরকারি অর্থনীতির উপর অনেক, যেটা আমরা প্রাইভেট সেক্টর লেড ইকোনমিক গ্রোথ বলি, সেখানে আমি খুব স্পেশালাইজ করি, আপনার বিশ্লেষণ তাদের বা সিদ্ধান্ত ওদের নিতে থেকেও সুবিধা। আমি বুঝতে পারি পালস, যেটা আবার বিশ্লেষণে কাজ দেয়। এবং একসাথে আমরা বাংলাদেশে ধরেন অনেক ইম্পর্টেন্ট ডায়ালগ, ইভেন্টস বা রিফর্ম অ্যাডভোকেসি আমরা একসাথে করেছি। এখানে আরও কয়েকজন আমাদের সাথে আছে। এর বাইরে তো সামাজিক বিষয় নিয়ে, দেশ নিয়ে, নিজেদেরকে নিয়ে আলাপ আলোচনা, বন্ধুত্ব চলছে, হোয়াটসঅ্যাপে বলেন, সামনাসামনি বা কফিতে, আর আজকে আপনার এখানে। নিশ্চয়ই নিশ্চয়ই রেজানুর রহমান, আপনি একটু যোগ করবেন কিনা যে কথাটা জানতে চাচ্ছিলাম। উনি তো বললেন যে ব্যাকগ্রাউন্ডটা বলেছেন, কিন্তু আপনাদের দুজনের কখন থেকে, মানে স্মৃতিটা কখন থেকে শুরু হলো? ছোটবেলা থেকেই নিশ্চয়ই একে অন্যকে চেনেন, কিন্তু ছোটবেলা বন্ধুত্বের থেকে যোগসূত্রটা কি অত না ঠিক এমনি হলেও হলো নাকি কোনো আমাদের স্মরণীয় কিছু আছে? যদিও উনি আমাকে একদম মানে সমতুল্য বন্ধু হিসাবে ট্রিট করবার, উনি কিন্তু আমার বড় ভাই, বয়সে আমার থেকে অনেক সিনিয়র, তা আমাকে এত মুরব্বী বানায় ফেলেন না আপনারা। উনি আমার বড় ভাই, বাট উনি আমাকে একদম সম্পর্কটা তো বন্ধুত্বের, বন্ধুর মতো আমার সাথে ওনার পরিচয়। আমাদের ফ্রেন্ডশিপটা আসলে ইট ওয়াজেন্ট বাই লাক, মানে ইট ওয়াজ ইনহেরিটেড, যেটা বললাম। বাবা, দেখেন আমাদের বাবারা কিন্তু সেপারেট, ওনারা বন্ধু ছিলেন। প্রয়াত রিয়াজউদ্দিন সাহেব এবং আমার আব্বা, ওনারা সেপারেটলি বন্ধু ছিলেন। আমার আম্মা এবং চাচি, ওনারা সেপারেট, আমরা কিন্তু গ্রুপে না কোনো সময়। এবং আমি আর মাসুর ভাই কিন্তু কমপ্লিটলি সেপারেটলি। আমরা কিন্তু এটা হয়ে গেছে কিভাবে হয়, একটা মনের মিল, পারিবারিক একটা সিমিলারিটি, ওইভাবে। তো আমার মনে হয় যে লেট 2000s যখন মাসুর ভাইকে আমি চিনি, উনি যখন এসিডিএফ না তার ডিএফআইডি যখন শুনি, তখন থেকে শুনলাম উনি খুব ইকোনমিস্ট। তারপরে আইএফসিতে উনি জ্যেষ্ঠ অর্থনীতিবিদ। আইএফসিতে তো বহু বছর, এবং আইএফসিতে ওনার ঘাড়ের উপরে বন্দুক রেখেই আমরা বেসরকারি খাত গোলাগুলি করেছিলাম। তো আমাদের এই পলিসি লাগবে, ওইটা লাগবে, এইটা লাগবে। তো সরকার তো আমাদের কথা শুনে না। সরকারকে আমরা কিছু চাইলে সরকার আমাদের কথা পাত্তা দিত না। চলো আমরা ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে বলাই। তো ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বন্ধুত্ব করে, ওয়ার্ল্ড ব্যাংকে তো আমাদের কেউ নাই, একমাত্র মাসুর ভাই। মাসুর ভাইয়ের বলতাম, মাসুর ভাই আমাদের এই দরকার, ইউ প্লিজ ডেকোরেট ফর আস ফাইন পলিসি উইচ দ্য গভর্নমেন্ট উইল অলসো অ্যাকসেপ্ট। এই কাজের মধ্যে দিয়ে পারিবারিক সম্পর্ক তো আছেই। তো এগুলো দিয়ে আমরা আজকে অনেকেই যারা ইয়াং ব্যবসায়ী বলেন বা সিনিয়র যারা বলেন, ইনফ্যাক্ট আমার আব্বার সাথে উনি পলিসিগত প্রচুর কাজ, বিয়াক থেকে শুরু করে আরবিট্রেশন সেন্টার যেটা করা হলো, এটা কিন্তু পুরোটা ফান্ডেড বাই আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তো আমার আব্বার সাথে উনি একান্তভাবে কাজ করেছেন বহু বছর। তো এবং এটাকে প্র্যাকটিক্যালি ওনারাই দাঁড় করিয়েছেন। তারপরে আরও আমরা ঢাকা চেম্বারে বিভিন্ন প্রজেক্ট, আমি তো বিভিন্ন সময় ঢাকা চেম্বারের পরিচালক হিসাবে ছিলাম, তারপরে বিভিন্ন কমিটিতে ছিলাম। আপনি ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হিসেবেও ছিলেন, সেই সময়ও নিশ্চয়ই আসলে মাসুর রিয়াজ আপনাকে সহযোগিতা করেছে, সেই সময় তো মাসুর রিয়াজ আমার সেই গল্পটা শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে।
দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট ব্যবসায়ী বন্ধু। এরপর জেনেছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন ডিসিসিআই এর সাবেক সভাপতি রিজওয়ান রহমান এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। জনাব রিজওয়ান রহমান, বিরতিতে যাওয়ার আগে জানতে চাইছিলাম যে ঢাকা চেম্বার একটা বড় চেম্বার বলা হয়, বিসিসিআই তো একটা অ্যাপেক্স বডি, চেম্বারগুলোর মধ্যে মনে হয় সবচেয়ে বড় ঢাকা চেম্বারই যদি সদস্যের হিসেবে চিন্তা করি। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে দেশের অর্থনৈতিক নানান নীতি নির্ধারণের ক্ষেত্রেও ঢাকা চেম্বার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অতীতে আমরা দেখেছি। তা আপনার সময় আপনি আপনার বন্ধুর কাছে কি ধরনের সহযোগিতা পেয়েছেন? আমার সময় অত পাইনি, বিকজ যা আদায় করার আমরা তার আগে বিগত 10-15 বছরে ও নিয়ে নিয়েছি। আর আমার সময় তখন উনি করেছেন, আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, মোর ইম্পর্টেন্টলি ব্যক্তিগতভাবে। আমাদের ওই যে ফোনের মধ্যে একটা স্পিড ডায়াল লিস্ট থাকে, ওখানে কিন্তু ডক্টর মাসুর রিয়াজ ওয়াজ অলওয়েজ ইন দ্য টপ। ওই আব্বা আম্মা ওয়াইফ এদের পরপরই উনি ছিলেন। আরও আমার একজন মেন্টর আছেন ঢাকা চেম্বারে, ওনার নামও ছিল, তো ওনার নামটা এরকম থাকতো। কোনো একটা ব্লান্ডার করে ফেললে আগে মাসুর ভাইকে ফোন দিতাম, মাসুর ভাই এটা তো বলে ফেলছি, এটা তো হয়ে গেছে, এটা তো ছাপিয়ে ফেলছে পত্রিকায়, আচ্ছা এটাকে এখন আমরা কীভাবে স্পিন করবো, এই করবো এই করবো, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। এই ধরনের এটা তো দিন নাই রাত নাই। আমাদের আবার একটা কোর কিছু বন্ধু বান্ধবের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা ওপেন ডিসকাশন করতাম। সেখান থেকে আমি বরঞ্চ হয়তো ওনারা যদি ডিরেক্টলি না হেল্প করে থাকেন, এই কনভারসেশনের মাধ্যমে ওনাদের থেকে আমি অনেক আইডিয়াস পেয়েছি। এই একটা সুবিধা আমার ছিল। এবং পলিসিগত যখনই কোনো কিনোটের প্রয়োজন হবে, আমার তো ডাইনে বামে খুঁজতে হয় না, মাসুর ভাই তো আসেন স্ট্যান্ড বাই। ওনাকে বলতাম যে আমি এই ব্যাপার নিয়ে, আমার সময় ওই এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছিল। তখন ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা কমিটি করেছিল, ওই কমিটিতে বিভিন্ন কাজ দেওয়া হয়েছিল ঢাকা চেম্বারকে। তখন আমরা এই যে পেপারের জন্য এই তৈরি করার জন্য বিভিন্ন সিম্পোজিয়াম, তারপরে আপনার রাউন্ড টেবিল, এফজিডি যেটা আপনাদের ফোকাস গ্রুপ ডিসকাশন যেগুলো হতো, এইগুলোর জন্য আমরা ওনাকে প্রচুর মানে বিনা পয়সায় মিসইউজ যেভাবে করা যায় আর কি, কারণ প্রফেশনাল কাউকে ইউজ করলে তো আমার টাকা দিতে হবে, মাসুরিয়াজকে তো আমার টাকা দিতে হবে না, এইভাবে ওনাকে আমরা অনেক মিসইউজ করেছি। তো এইটা একটা আমার জন্য একটা অ্যামিনেশন ছিল ওই ক্ষেত্রে। আর এর পাশাপাশি ধরেন এই মানে যেহেতু ওনার একটু পলিসি প্রাইভেট সেক্টর লেড ইকোনমির গ্রোথের জন্য কাজ করার এটা ছিল, তো গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে এটা বাই প্রফেশন ওনাদেরকে দৈনন্দিন একটা ইন্টারাকশন থাকতে হতো। এইটা কিন্তু যারা এই প্রাইভেট সেক্টরের পলিসি অ্যাডভোকেসি যারা করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ ট্রেড বডি প্রেসিডেন্ট আপনি তো জানেন, ইট ইজ অ্যাকচুয়ালি আজকের জামানায় ট্রেড বডি প্রেসিডেন্ট হওয়া মানে কিন্তু যারা ওই ধরনের ট্রেড বডি, ইট ইজ এ ফুল টাইম জব, ইট ইজ এ ফুল টাইম আনপেড থ্যাঙ্কলেস জব এবং রেসপন্সিবিলিটির সাথে প্রচুর। না তখন ব্যবসা বাণিজ্য আপনি যদি ট্রেড বডি ঠিকমতো রান করতে চান, আপনি সাইমালটেনিয়াসলি ব্যবসা করতে পারবেন না। আমি এই 2 বছরে হয়তো 4 দিন কি 5 দিন আমার অফিসে গিয়েছি, আর বাকি সময় আমার অফিসের স্টাফরা যদি কোনো সিগনেচার লাগতো ঢাকা চেম্বারে এসে আমার থেকে সই নিয়ে যেত। তার মধ্যে আবার আমি ছিলাম, আমাকে কেউ চিনে না, আমি ছিলাম মাস্ক পরা প্রেসিডেন্ট কোভিডের সময়, করোনা। তো তখন তো সবাই মুখ ঢাকা, তো আবার অনেক সুবিধাও ছিল, আমরা ভার্চুয়ালি অনেক কাজ করতে পেরেছি তখন ওই সময়টাতে। বাট ওই 22-এর মাঝামাঝি এসে তো একটু অর্থনীতি খুলে দিল, তো সেখান থেকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এই অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের অবদান তো আপনারা জানেন, এটা তো 84% প্লাস। তো এখানে আমাদের ইকোনমিস্ট যারা, আমাদের ব্যবসায়ী যারা, ইভেন আমাদের অ্যাকাডেমিশিয়ানস, অনেক অ্যাকাডেমিশিয়ান আমাদেরকে হেল্প করেছে এগুলো নিয়ে। এই যে একটা ইন্টার কোলাবোরেশন যতটা প্রাইভেট সেক্টরের মধ্যে থাকতো, কারণ ওনারাও প্রাইভেট সেক্টরে সার্ভিস দিচ্ছেন, আমরাও প্রাইভেট সেক্টর লেড বিজনেস ওনার্স, এইটা সরকারকে বোঝানোর জন্য আমাদের এই ইউনিটিটা কাজে দিত, এবং সেক্ষেত্রে বন্ধুত্বটাও একটা বাড়তি, সেটা তো কমপ্লিট অ্যাডভান্টেজ ছিল, সেটা তো একটা অ্যাডেড বোনাস, আমাদের নির্ভরতার জায়গা তৈরি করে নিশ্চয়ই। মাসুর রিয়াজ, আপনার কাছে একটু জানতে চাই, মানে অনেক বেশি ব্যবসা বাণিজ্যের কথায় চলে যাচ্ছে আমরা, আবার একটু ব্যক্তিগত সম্পর্কের জায়গায় আসি আর কি। মানে এই সময় এসে তো ধরেন পরিবারের পরে কথা বলার মানুষও কমে যায় অনেক, তাই না? বন্ধু বান্ধবের সার্কেলটাও নিশ্চয়ই কমে যায় অনেকটা, সিলেক্টিভ হয়ে যায়। সেই জায়গায় আসলে এই যে রেজওয়ান রহমানের মতো বন্ধু, সেটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? না, এটা তো একটা আমি বলবো যে
আমাদের জন্য সৌভাগ্য। কারণ এক সৌভাগ্যের কারণ একটা হলো যে আমাদের কর্মক্ষেত্রটা সেটাও কিন্তু পার্সোনাল ইন্টারাকশনকে ইনফ্লুয়েন্স করে। কারণ কর্মক্ষেত্রে অনেক কমনালিটি আছে, একটু আগে রিজওয়ান যেটা বলছিলেন, উনি যখন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন বা তার আগে বোর্ডে যখন ছিলেন, বা এখনও যেমন প্রেসিডেন্ট না থাকলেও অ্যাক্টিভ আছেন ট্রেড ইস্যুস নিয়ে, বিজনেস ইস্যুস নিয়ে অ্যাক্টিভ আছে অ্যাজ এ ফর্মার প্রেসিডেন্ট বা অ্যাজ এ ট্রেড বডি লিডার। সো এগুলো নিয়ে কিন্তু কনস্ট্যান্ট আলাপ আলোচনা হচ্ছে ফোনে, হোয়াটসঅ্যাপে, যেটা একটু আগে বললো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর দেখা হলে তো হচ্ছে। এই যে আপনার এখানে আসার সময় গাড়িতে মনে হয় দেশের অবস্থা অন্তত অর্ধেক অ্যানালাইজ হয়ে গেছে, মানে টোটাল যদি মানে কয়েক টন ইস্যু থাকে, এই আধা ঘন্টার রাইডে মানে সেটার অর্ধেক কিন্তু আলোচনা হয়ে গেছে। কারণ আমি যেটা বললাম, একটা হলো যে কার্যক্ষেত্রে অনেক কমনালিটি আছে, ওগুলো নিয়ে যখন ইন্টারাকশনে, ধরেন আমিও যখন বোঝার চেষ্টা করি যে বিজনেসের ডাইরেকশনটা কি, পালসটা কি, এক্সপিরিয়েন্সটা কি, তো আমি যে কয়েকজনকে ফোন করব, অল্প কয়েকজন, তার মধ্যে ওই যে স্পিড ডায়ালের মতো ও আছে, কারণ ওর সাথে কথা বলে আমি সেই ওপেননেসটা আছে, সেই ফ্র্যাঙ্কনেসটা আছে, আমি বারবার ক্লারিফিকেশন কোয়েশ্চেন করতে পারবো উইদাউট হেজিটেটিং অর থিঙ্কিং যে না ও কি অ্যানয়েড হবে, আমি ওটা চিন্তা করার দরকার নাই ওর ক্ষেত্রে, বিকজ ইটস ইনফর্মাল, রাইট? সেকেন্ড হলো আমরা কিন্তু দেশ নিয়ে একইভাবে ভাবি, মানে আমাদের চিন্তা ভাবনা, দেশের ইন্টারেস্ট, কোন ডাইরেকশন পলিটিক্যাল, কোন মানে আমরা কোনো দল করি না, কিন্তু কোন ডাইরেকশনে গেলে দেশটা ভালো হবে, এইটার ফরে আমরা সবসময় চিন্তা করতে থাকি, হোয়াট ইজ ওয়ার্কিং, হোয়াট ইজ নট ওয়ার্কিং ওয়েল। এখন বা আগেও, আমি 5ই অগস্টের আগের কথা বলছি, ইনফ্যাক্ট 5ই অগস্টের আগের কয়েক বছর এই আলোচনাগুলো হয়তো আরো অনেক ইন্টেন্স ছিল, ভেবেছিলাম যে এরপরে এই ইন্টেন্সিটি কমে যাবে, আসলে গত কয়েক মাসে একেবারেই কমেনি দেশ নিয়ে কথা বলা বা চিন্তা করার বিষয়। ভালো জিনিসও অনেক সেলিব্রেট করছি আমরা, এইটা একটা। সেকেন্ড হলো মানে আমরা মাঝে মাঝে প্রায় এখন প্রচুর ট্রাভেল করতে হয়, রিজওয়ানকেও করতে হয় বিভিন্ন কারণে, আমাকেও করতে হয়। তারপরে যখন আমরা সময় পাই, আমরা কিন্তু একটা কফি বা ডিনার, এমনি জাস্ট 3-4 দিন আগেই ওই যে বললো আরেকজন মেন্টর আছে বা আমাদের কমন 2-1 বন্ধু আছে, আমরা একটা প্ল্যান করছিলাম যে আর্লি সেহরি বা লেট ডিনার, মানে রাত 2টা-3টা পর্যন্ত না থেকে হয়তো 12টার সময় 11টার সময় একটু একসাথে বসে, এটা হয়তো আমাদের আগামী 3-4 দিনের মধ্যে করতে হবে। সময় কোথায়? একটা প্ল্যান হয়ে গেছিল, বাট লাস্ট মোমেন্টে সেটা আবার রিস্কেজুয়াল হয়েছে। তো এরকম ইন্টারাকশনের সুযোগগুলো কিন্তু আমরা খুঁজি সবসময়, হ্যাঁ। আর আরেকটা হলো যে ধরেন বিভিন্ন ইভেন্টসে আমাদের কিন্তু দেখা হয়েছে, ধরেন একটা কোনো একটা পার্টিকুলার ডায়লগ হতে পারে, একটা সেলিব্রেশন, একটা ন্যাশনাল ডে, একটা মানে ডিনার, সেই সব জায়গায় যখনই দেখা হয়, ওই আমরা বসে কিন্তু একসাথেই গল্প করছি নিজেরা। আর এর বাইরে আমরা, হ্যাঁ, আমাদের মধ্যে আমরা, আর এর বাইরে যেমন ওই যে এখন আমার আব্বার মৃত্যুর পরে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ওনার যে একটা মানে ইকুইটি পার্টিসিপেশন আছে, সেটাকে আমি এখন রিপ্রেজেন্ট করি, যার ফলে যেমন এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা একসাথে করছি, সেখানে কি বলবো আমরা ওগুলো আমরা ওখানে বসেই মোটামুটি সামনাসামনি কথা না, কিন্তু ব্যবসায়ী পার্টনার অনেকটা অনেকটা না, ওটা অফিশিয়ালি পার্টনার, কিন্তু ওই যে আমরা, এটা শুরু হয়েছে আমাদের আগের জেনারেশন। একটা জায়গায় মাসুদ ভাইকে ইন্টারাপ্ট করতে চাই, উনি শুরুতে বলেছিলেন যে ভিশন ছিল যে একটা, এটা কোনো ব্যবসায়ীদের ভিশন ছিল না, এটা রিয়াজউদ্দিন সাহেব তো আপনারা জানেন, ওনাকে তো আমি পরিচয় দিয়ে ওনাকে আমি ছোট করতে চাই না, উনি যেই মাপের সাংবাদিক ছিলেন, ভিশনটা ওনার ছিল, আর ওনার সাথে ওনার কিছু উত্তরসূরিরা ছিল, মোয়াজ্জেম হোসেন, তারপর আরও কয়েকজন ছিলেন, এনাদেরই ভিশন ছিল এটা। এনারা গিয়ে কিছু ব্যবসায়ীদেরকে অ্যাপ্রোচ করেছেন, এবং এই ব্যবসায়ীরা একেবারেই ইচ্ছা ছিল না এটা করা, আবার এই সাংবাদিকতার ব্যবসা করবো না, এগুলোর মধ্যে আমরা যাব না। সো আই ক্যান ব্লাইন্ডলি টেল ইউ দ্যাট অল দিজ ইনভেস্টার যাদের কথা উনি বলছেন, ওনারা কেউ কোনো পত্রিকায় বিনিয়োগ করে নাই, ওনারা এই ব্যক্তিদের উপরে বিনিয়োগ করেছে, ব্যক্তিদের উপরে বিনিয়োগ করে, এবং ওনাদের নামের কারণে, ওনাদের মানের কারণে আজকে এই পত্রিকাটা ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট। আমাদের বর্তমান যে এডিটর আছেন, উনিও আমাদের সাথে এত ইন্টারাকশন দরকার নেই। এবং যে সময় আসলে এটি হয়েছিল, সেটি তো বাংলাদেশকে বিশ্বের সাথে কানেক্ট করা, যেটি মানে ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা, সেই ভাষায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা ভালো উইন্ডো তো হয়েছিল সে সময়, যার কারণে আমরা কোনো সময় ওই মাপের পত্রিকা যেতে পারি না, বিকজ আমাদের মার্কেটটা খুবই নিশ। একটা হলো ইংরেজি, আরেকটা হলো শুধু বাণিজ্য সংক্রান্ত। আমরা কোনো রাজনৈতিক নিউজ বা কোনো ও ধরনের, বা ধরেন আপনার এন্টারটেনমেন্ট নিউজ
বা স্পোর্টসের খুব স্মল একটা কাভারেজ ছিল, ইউনো, বিকজ ইটস আ ফাইন্যান্সিয়াল নিউজ পেপার, ফিনান্সিয়াল এক্সপ্রেস। তো এখানে আমাদের তো একটা নিশ রিডারশিপ আছে। আমাদের পাঠক কারা? ব্যাংকের কর্মচারীরা বা সরকারি অফিসরা, অনেক পরে আমার অর্থনীতিবিদরা, একাডেমিশিয়ানরা আমাদের খুব বড় বড় নিশ্চয়ই, পাঠকের আপনার দল। কাছে আরো শুনবো এবং বিশেষ করে শুনবো যে আমরা মানে এতক্ষণের আলোচনায় শুধু আসলে দেশের অর্থনীতি বা দেশ সমাজ এটাই বেশি চলে আসতেছে, কিন্তু একটু ব্যক্তিগত জায়গা থেকেও জানতে চাইবো, ব্যক্তিগত টানাপোড়েন কখনো যদি হয় বা হয়েছে কিনা, হলে আসলে একে অন্যের সহযোগিতা সাপোর্ট কেমন ছিল, সেই কথাটাও একটু শুনতে চাই আজকে এই সুযোগে, কিন্তু তার আগে একটা বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন সনি স্মার্ট ব্যবসায়ী বন্ধু অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রহমান এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। জনাব রিজওয়ান রহমান, বিরতিতে যাওয়ার আগে যেমনটা জানতে চাইছিলাম যে ব্যক্তিগত জীবনেও তো নানা রকম সংকট আসে, সেখানে আসলে বন্ধুর কাছে সহযোগিতা পেয়েছেন কিনা কখনো, বা কেমন ছিল সম্পর্কটা? বন্ধুদের সাথে যেটা সুবিধা হচ্ছে যে ভালো মন্দ যেটাই হোক, মানে সংকট হোক বা কোনো সুখের খবর হোক, বন্ধুদের সাথেই তো আগে শেয়ার করা হয়। আর একটা যেটা হচ্ছে যে মানুষের সাথে কমিউনিকেট করে কোনো কিছু শেয়ার করার থেকে, যেটা আমরা যারা ঘনিষ্ঠ, স্বাভাবিক আমাদের কিছু কমন হোয়াটসঅ্যাপ, আমাদের 3 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আবার 4 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো এইগুলোতে আমাদের একটা মেসেজ দিলে কিন্তু বাকিরা সবাই জেনে যাচ্ছে। তো এগুলো সবসময় আমরা we always stay updated on each other's life. না, তারপরে যেমন অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, বড় বড় রাষ্ট্রীয় বিষয়গুলোতে যেমন একে অন্যের সহযোগিতা করেন শুনলাম, ব্যক্তিগত জীবনেও কি কখনো এমন কোনো ঘটনা আছে যে খুব সংকট এসেছিল, একা অনুভব করেছেন? রিসেন্টলি আমার একটা এরকম মানে ওইভাবে বলার মতো ব্যক্তিগত ডিরেক্টলি বলতে পারেন আপনি, ওরকম কিছু আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এমন কিছু ঘটেনি। বাট নিঃসন্দেহে আমি বলতে পারি যে আমার পিছে ফিরে তাকাতে হবে না। আমি যদি একটা ফোন করি, আমি জানি যে আমার এই বন্ধুগুলো আমার সাথে আছেন। একবার এরকম একটা এক্সপিরিয়েন্স যদি আপনাকে বলি, যে আমার একেবারে ছোটোবেলার বন্ধু এবং আমার সাথে সে দীর্ঘ প্রায় 38 বছর আমরা একসাথে, হঠাৎ করে যখন মারা গেল, তারপরে তার ব্যাপারে ছোটাছুটি করে সবাই আমাকে ফোন করলো। আমার তো এই মুহূর্তে রিয়াকশন করার কোনো সময় ছিল না। আমি এতই শক ছিলাম এবং এতই ব্যস্ত ছিলাম যে একটা ডেড বডি বিদেশ থেকে দেশে নিয়ে আসতে হবে। আমি নিজে, আমার বন্ধু এবং তার পরিবার সহ আমরা একসাথে আসলাম। তো এই সময়টা আমার খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম এবং আমি কারোর সাথে দেখা করতাম না। এমন না যে আমি ভেঙে পড়ছিলাম, আসলে ব্যস্ততার কারণে ভেঙে পড়ার ওই সময়টা আমার হাতে ছিল না। উনি তখন সৌদি আরবে, উনি আমাকে ফোন করলেন, খবর শুনে ফোন করলেন। আমি প্রথমেই বললাম, তুমি যেখানে আসো ওখানে দাঁড়ায় তার জন্য দোয়া করবা। তো সে বললো যে এটা তো নো নিড টু আস্ক, আমি করবো। তো উনিও তখন এসে পৌঁছেননি বাংলাদেশে, তার কিছুদিন পরে উনি বাংলাদেশে আসতেন। এবং আমিও ঘর থেকে ওরকম বের হতাম না, প্রতিদিন ওই বন্ধুর বাসায় যেতাম। আর ওই সকালে উঠে কাজে যাওয়ার সময় বা কাজ থেকে ফেরার সময় কবরস্থানে যেতাম। তো আর কোথাও আমি যেতাম না। তো একদিন হঠাৎ করে খুব ফ্রাস্ট্রেশন, যে বন্ধু বান্ধবের সাথে ইন্টারাকশন খুব কম হচ্ছে। ওনাদেরকে ওই গ্রুপের মধ্যে মেসেজ দিলাম, আজকেই আসো, এখনই আসো, চা কফি খাইতে, ডিনার খাইতে, যেটাই হোক, মানে আই নিড টু ভেন্ট, মানে আমার একটু হিউম্যান ইন্টারাকশন লাগবে। তখন আমি ওনাদেরকে মেসেজ করলাম যে এখনই আসো তোমরা। সাথে সাথে আমরা মনে হয় 1 ঘন্টা না 2 ঘন্টার মধ্যে একত্রিত হয়ে গেলাম। কিছু না, জাস্ট এই যে ডাক দিলাম যে আমার একটু ভেন্ট করতে হবে, একটু হিউম্যান ইন্টারাকশন লাগবে, আমার মাথা ঠিক নাই। আর আমি আবার ওরকম এক্সপ্রেসিভ টাইপ ছেলে না, আমার সব কিছুর ভিতরে চাপা থাকে। তো আমি এই জন্য একটু ইন্টারাকশনের মাধ্যমে এটাকে আমি মেরামত করে ফেলতে পারি। সেটা বন্ধুরাই নিশ্চয়ই ভালো বোঝেন, তাই না? না, তা তো বটেই। আর না, যেটা রিজওয়ান বলল, যার কথা বলছে, ওই ওর একই বয়সী, একদম ওর ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু, হঠাৎ করে আমি তখন সৌদি আরবিয়াতে ওমরা করছিলাম আমার পরিবার সহ। ঘুম থেকে উঠে ওর মেসেজ যে হি পাস্ট অ্যাওয়ে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ তার ঠিক লেস দেন 48 আওয়ার্স আগে আমি ভার্চুয়ালি ছিলাম, কিন্তু ওই যে মারা গেলেন আমাদের যে কমন বন্ধু, তার উদ্যোগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা আলোচনা অনুষ্ঠানের মতো, এবং এটা আসলে জাতীয় একটা বিষয়কে মাথায় রেখে সৌরবিদ্যুৎ হয়েছিল। হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি, সৌরবিদ্যুৎ, সেটা কিভাবে আগাবে। এবং ওইখানে আমি এখনো মনে আছে যে আমি সৌদি আরবে থাকলেও আমি যাতে ভার্চুয়ালি মাস্ট জয়েন করি, ও এত এটা নিয়ে আমার সাথে পার্সু করেছে এবং আমি সেই জন্যই রাজি হয়েছি। এবং তার আগে মনে হয় 10 দিনে 20 বার আমার সাথে এগুলো নিয়ে কথা হয়েছে। তো
এরকম একটা মানে ডেভাস্টেটিং নিউজ, আমি ওর মেসেজ পাওয়ার সাথে সাথে আমি ওর সাথে কথা বলছি, ইয়ে করছি। অ্যান্ড আই অলসো নিউ যে ওর সাথে তো আবার একেবারে ছোটবেলার বন্ধু, এবং ওই দুবাইতে তখন বন্ধুদের মধ্যে বোধহয় ও একাই ছিল ওর এর মধ্যে, যিনি মারা গেছে আর কি, হ্যাঁ, তার বন্ধুদের মধ্যে। তো ওর উপর দিয়ে কি যাচ্ছে এটা তো আমি বুঝতে পারছি। তো তখন কিন্তু আমি সৌদি আরব থেকেই প্রতিদিন বোধহয় একবার দুবার ফোনে কথা বলতাম। ওর ডেড বডি আনাটা, যে মারা গেছে, একটু দেরি হচ্ছিল, কিভাবে এটাকে সলভ করা যায় ও আর আমি ফোনে আলাপ করছিলাম। তারপর তো হয়ে গেল, কিন্তু আমি আর যেহেতু সৌদি আরবে আমার ওমরার মধ্যে ছিলাম, আমি এসে এখানে ধরতে পারিনি। তো ওর সাথে তখন আমি টেলিফোনে প্রতিদিন এটা নিয়ে আলাপ করছি। প্লাস ওই যেটা বলল রিজওয়ান, একটা পর্যায়ে তার 2-4 দিন পরে ওর মানে ও এতটাই ডেভাস্টেটেড, কারণ পুরো ওই হসপিটাল থেকে নিয়ে ডেড বডি আনা, নিয়ে কবর দেওয়া, এগুলো সবই ও জড়িত ছিল। তো হি ওয়াজ ভেরি ডেভাস্টেটেড। সংকটেই মনে হয় আসলে বন্ধুত্বের পরিচয়টা তখন সবচেয়ে বসে বেশি আমরা বসেই কিন্তু এটা, এই যে ও প্রকৃত বন্ধু আসলে বলে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, রাইট। তো অফকোর্স এই বন্ধুর সাথেই এই ধরনের সিচুয়েশনে রাইট এনকারেজমেন্ট, রাইট সাপোর্টটা পাওয়া যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আলোচনার একদম শেষ দিকে আছি, মানে খুব মন খারাপ করা কথার মধ্যে ঢুকে গেছি আমরা। না, ঈদের বাট আনন্দে এর মধ্যে কিন্তু আসলে ওই ইন্টারডিপেন্ডেন্স ইমোশনালি সেটাই উঠে আসে। একেবারেই সত্য বলছেন। একটু আনন্দের কথাও শুনতে চাই, মানে সব সময় তো আনন্দ উৎসব নিশ্চয়ই করা হয়, এই বন্ধুত্বের, এই এত বছরের বন্ধুত্বের মধ্যে একটা সুখের স্মৃতি যদি জানতে চাই, মানে অনেক নিশ্চয়ই আছে, দু একটা স্পেশালি। অনেক এরকম তো অনেক, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো আমি জানি না। আপনি একটা বলবেন, রেজওয়ান রহমান একটা বলবে। আমার মনে হয় যেটা একটা, আমি খুব আনন্দের একটা মিস হয়ে গেছে, আরেকটা বলবো যে আনন্দ হয়েছে, দুইটাই বলি। একবার বাংলাদেশকে ইউরোপে প্রমোট করার জন্য প্রাগ, ওখানে সরি কোথায়, বেলজিয়াম আর বেলজিয়াম, ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, আগে আমরা ডিটুর করেছিলাম, ইউরোপিয়ান ইউনিয়নের মানে প্রাগ হয়ে ওইদিকে গেছিল। ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টারে একটা বাংলাদেশ থেকে ডেলিগেশন গেছিল, ব্যবসায়ী ছিল সেখানে, সরকারি কয়েকজন কর্মকর্তা, বড় উচ্চপদস্থ পলিসি মেকার ছিল, আমাকেও ইনভাইট করা হয়েছিল, এবং এইটা পুরাটাই অর্গানাইজেশনের সাথে রিজওয়ান জড়িত ছিল, মানে এটাকে একসাথে করা। তো এইখানে যাওয়া নিয়ে আমরা অনেক প্ল্যান করেছিলাম যে এইখানে এটা হবে, মানে কাজের পরে ঘোরা, বেড়ানো, একটু আনন্দ এনজয় করা। কিন্তু শেষ মুহূর্তে আমার অন্য আরেকটা দেশে ওই একই সময় প্রোগ্রাম চলে আসে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে। আমি বোধহয় তখন মেক্সিকো যেতে হয়েছিল আমার, মেক্সিকো, যার ফলে একই টাইমে আমি আর যেতে পারিনি। কিন্তু আমি ওইখান থেকে টেলিফোনে সবসময়, হোয়াটসঅ্যাপে আর কি, আমরা করছিলাম, এই কি করলা এখন, আজকে কি করলা, সন্ধ্যায় কি করলা, তোমাদের সাথে যে আমাদের অন্য বন্ধুরা গেছে তারা কি করলো, আমি ভার্চুয়ালি ওদের সাথে এই ট্রিপটা এনজয় করলাম, মনটা ওখানেই আর কি। হ্যাঁ, তো এটা একটা খুব মানে না গিয়েও আমি আসলে ওদের সাথেই ওই প্রাগ বলেন আর ব্রাসেলস, মানে মিটিং গুলো ছাড়া বাকি সবই এনজয় করেছি। ওনার ভার্চুয়াল প্রেজেন্স, আরেকবার আমরা এরকম সবাই ফিলিপিন্সে গিয়েছিলাম, ওখানে উনি কেন কারণে, মানে হি ওয়াজ ভেরি মাচ ইন ডিমান্ড আর কি। ওনাকে সরকারের লোকজন টানাটানি করে, ব্যবসায়ীরা টানাটানি করে, ওনার পারিবারিক দায়িত্ব আছে, আবার ওনার চাকরি আছে, তো উনি তখন তো উনি আইএফসিতে ছিলেন, তো হি ওয়াজ ভেরি মাচ ইন, মানে আজকে ওয়াশিংটন, কালকে এখানে সেখানে, ওই তো এরকম স্মৃতি। আরেকটা ছিল, ওনারা সব ওই যে ব্যাংককে হাজির হয়ে গেছেন সবাই একসাথে, ওটাতে আমি যেতে পারিনি এরকম। আবার এই ম্যানিলা যাওয়ার কথা, ওখানে উনি আসতে পারেন। তো ওই সুবাদে বলতে পারি যে আমাদের এখন একটা ট্রিপ মনে হয় ডেফিনেটলি ওভারডিউ হয়ে গেছে। এই আনন্দের বিষয়টা হলো, এখনো আমরা একটা ট্রিপ প্ল্যান করছি, যে বন্ধু হিসেবে আরো ওই যে 1 থেকে 2 জন আমাদের খুব ক্লোজ বন্ধু, মেন্টর আছে, আমরা একসাথে যাব। এর মধ্যে একজনকে আমরা ধরেছি বড় ভাইয়ের মতো, তো যে দুষ্টামি করে যে আপনাকে স্পন্সর করতে হবে, ওর মধ্যে কোনো সিরিয়াসনেস আসে না, কিন্তু ওই স্পন্সরের কথা শোনার পর থেকে 8 বছর আগের কথা, হ্যাঁ, মানে 8 বছর ধরে ডিলে হচ্ছে। ও আর আমি লেগে আছি যে কখন ওই স্পন্সরশিপটা বের করব, এবং আমরা একসাথে, কাজের বাইরে, ব্যবসার বাইরে, এটা সম্পূর্ণ ব্যক্তি, মানে একেবারে এন্টারটেইনমেন্ট, মানে একটা বেড়ানো 4 জন মিলে। কিন্তু ওই যে আমরা তো যেতেই পারি নিজেরা দিয়ে, কিন্তু যাচ্ছি না কেন, ওই যে একজনকে বড় ভাই, মেন্টর, বন্ধু যেটাই বলেন,
তাকে আমরা ধরেছি যে আপনাকে স্পন্সর করতে সেটার হবে। মধ্যে একটা মজা তাকে আছে। এখন আদায় করার মধ্যেই আমরা এখনো আছি। নিশ্চয়ই আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের দুজনের যে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কের অনেক স্মৃতি আমাদের সাথে শেয়ার করলেন, আমাদের দর্শকদের জন্য শেয়ার করলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।